হৃদমায়ার প্রেমগাথা সিজন ২ পর্ব সংখ্যা ৫। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সকাল ৮টার টিভি নিউজ চ্যানেল দেখছেন শহীদুল রহমান, সঙ্গে গরম চা আর বিস্কুট। ওনার বউ ফাতিমা বেগম সকালের নাস্তা বানাচ্ছেন ছেলে মেয়েদের জন্য। এক ছেলে এক মেয়ে নিয়ে শহীদুল রহমানের সুখী পরিবার। বড় ছেলে রাসেল অনার্স শেষ করে মাস্টার্স করছে। ছোট মেয়ে টিয়া রহমান ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তারা। পৈতৃক নিবাস আশুগঞ্জ, কিন্তু ভদ্রলোকের চাকরির সুবাদে বিগত ৬ বছর ধরে ঢাকায় থাকছেন। যখন টিয়া পঞ্চম শ্রেণীতে শেষ করে ষষ্ঠম শ্রেণীতে উঠবে, তখন শহীদুল রহমানের ট্রান্সফার হয় ঢাকাতে। সেই থেকে শহীদুল রহমান পরিবার ঢাকায় থাকছেন। বয়স্ক শহীদুল রহমানের বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। সকাল ১০টায় ওনার অফিস, এখন ৮টা বাজে। খাওয়া দাওয়া শেষ করে ৯টায় বের হয়ে যান অফিসের জন্য। রোজকার মতো আজও তিনি হলরুমে বসে সময় টিভিতে সকাল ৮টার খবর দেখছেন। ফাতিমা বেগম রান্নাঘরে রুটি বেলছিলেন, আর ফাঁকে ফাঁকে চুলায় দক্ষ হাতে রুটিও সেঁকে নিচ্ছেন। শহীদুল রহমান এর ফাঁকে উঁচু গলায় ডাকলেন, কই গো শুনছো? আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও। ব্যস্ততায় ফাতিমা বেগম রান্নাঘর থেকে বেরোতে পারছে না। রুটি পুড়ে যাচ্ছে। তিনি উঁচু গলায় ডাকলেন নিজের মেয়েকে, টিয়া, এই টিয়া, তোর বাপকে এক গ্লাস পানি দিয়ে যা তো। টিয়া ডাকে উত্তর দিল মায়া। টিয়া তখন ঘুমে। জায়গা পরিবর্তন হওয়ায় মায়া রাতে ঘুমাতে পারছে না বিগত ২ দিন যাবৎ। মায়া শহীদুল রহমানকে পানি দিয়ে চলে যেতে চাইলে শহীদুল রহমান মায়াকে থামিয়ে সোফায় বসতে বললেন। মায়াকে বিস্কুটের প্লেটটি এগিয়ে দিয়ে বললেন, বিস্কুটগুলো খাও তো মা। আমি নাস্তা করেছি আঙ্কেল। মায়া রিনরিনে গলায় উত্তরটা করল। মায়া হৃদের সাথে ঝগড়া করে ২ দিন আগে টিয়াদের বাসায় উঠেছে। টিয়া মায়া একই কলেজে পড়াশোনা করে। প্রাইমারি একই সঙ্গে পড়েছিল দুজন। হাই স্কুলে মায়া আশুগঞ্জ থেকে আর টিয়া ঢাকা থেকে শেষ করে। এরপর কলেজে মায়া প্রথমে চট্টগ্রামে পড়ে। ঢাকা ট্রান্সফার হওয়ার কপাল ভালো থাকায় একই কলেজে টিয়াকে পেয়ে যায়। দুজন বাল্যকালের বান্ধবী, সঙ্গে একই এলাকার মানুষ হওয়ায় টিয়ার বাবার সঙ্গে মায়ের বাবারও ভালো একটা পারিবারিক সম্পর্ক আছে। শহীদুল রহমান টিভি দেখতে দেখতে মায়াকে প্রশ্ন করে বললেন, আমি শুনেছিলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে। তোমার শ্বশুরবাড়ি কোথায় মায়া? মায়া বেশ আমতা আমতা করলো শহীদুল রহমানের প্রশ্নের উত্তর দিতে। মায়া স্বামীর সাথে রাগ করে এখানে এসেছে, সেটা টিয়া ছাড়া আর তার পরিবারের কেউ জানে না। সবাই জানে মা এখানে বেড়াতে এসেছে কয়েকদিনের জন্য। মায়া আমতা আমতা করে উত্তর দিয়ে বলল, জি চট্টগ্রামে। সে তো মেলা দূরে। শফিক ভাই তোমাকে এত দূরে বিয়ে দিলেন কেন? তোমার কি এটা পছন্দের বিয়ে ছিল মায়া? বাবার বয়সী শহীদুর রহমানকে সত্যিটা জানাতে মায়া সংকোচ বোধ করলো। মেয়ের বয়সী মায়া চাইলেই একজন মুরব্বী গুরুজনকে পছন্দের বিয়েটা সম্পর্কে সবকিছু জানানো যায় না। এতে লোকটা মায়াকে খারাপ ভাবতে পারে। তাই মায়া কথা ঘুরিয়ে জবাব দিয়ে বলল, আমার আপার ভাসুরের কাছে আমাকে বিয়ে দিয়েছেন। লোকটা যেন খানিকটা অসন্তুষ্ট হলো। আপত্তিকর গলায় ফের প্রশ্ন করে বলল, তোমার আপার ভাসুরের কাছে বিয়ে দিয়েছে? মানে তোমার স্বামী তোমার থেকেও অনেক বয়স্ক হবে। এত বয়স্ক লোকের কাছে তোমার আব্বা তোমাকে বিয়ে দিতে রাজি হলো কেন? তোমাকে আরো কয়েক বছর পড়াতে পারতো। শুনেছিলাম তোমার নাকি আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেবের ছোট ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল। তাহলে সেই বিয়েটা দিল না কেন শফিক ভাই? এত বয়স্ক লোকের কাছে বিয়ে দিল কেন তোমার বাপ? মায়া এবার বেশ ইতস্তত বোধ করল শহীদুর রহমানের পরপর প্রশ্নে। লোকটা মায়ার আর নাদিমের বিয়ে ঠিক হওয়ার ব্যাপারটা জানে। তাহলে মায়া যে এরপর বদনাম হয়ে মানসিক রোগে বাড়ি ত্যাগ করেছিল, সেটা জানে না? নাকি নাদিমের সাথে বিয়ে হওয়া অবধিই জানে? মায়া বেশ অস্বস্তি বোধ করলো অতীত নিয়ে কথা বলতে। কিন্তু একই এলাকার মানুষ, সাথে যদি কোনো একদিন কারো সাথে দেখা হয়ে যায়, তাহলে সেই লোক ১৪ গোষ্ঠীর খবর নেওয়া শুরু করে দেয়। মায়ের সাথেও ঠিক তাই হচ্ছে। শহীদুর রহমান গ্রামে থাকে না বলে মায়ের থেকে গ্রামের খোঁজ খবর নিচ্ছেন। মায়াকে চুপ থাকতে দেখে লোকটা ফের বলল, তোমার শ্বশুরবাড়ি চট্টগ্রামে হলে তুমি ঢাকায় পড়ছো কোথা থেকে? হোস্টেলে থাকো? মায়া জড়তা অবস্থায় উত্তর দিবে তক্ষুনি টিভিতে দৃশ্যমান হলো মায়ের একটি ছবি। টিভির নিচে হেডলাইন দিচ্ছে মায়ের নিখোঁজ হওয়ার খবরটা। সংবাদ উপস্থাপনাকারী মেয়েটি খুবই দক্ষতার সাথে উপস্থাপন করছে মায়ের নিখোঁজের বাচ্চাটুকু। যে বা যারা মায়ের সঠিক তথ্য দিতে পারবে, তাকেও বেশ মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করা হবে।
সংবাদ পাঠিকার উপস্থাপন আর টিভিতে দৃশ্যমান মায়ের ছবি দেখে মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল মুহূর্তে। আতঙ্কে মায়ের হাত পা থরথর করে কেঁপে উঠল ভয়ে। শহীদুর রহমানের অবস্থাও বিস্ফোরণের মতো। তিনি বেশ অবাক, হতবাক, হতবুদ্ধি আর আচমনিত হয়ে পড়লেন। মায়ের নিখোঁজ এই খবরটি টিভিতে দেখাচ্ছে। তিনি ভারী আশ্চর্য স্বরে মায়াকে বললেন, সে কি, তোমাকে টিভিতে নিখোঁজ দেখাচ্ছে কেন মায়া? তুমি বাসা থেকে বলে আসোনি এখানে? মায়া উত্তর করল না। ভয়ে গলা শুকিয়ে কাঠ। আতঙ্কিত মায়া ভয়ে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল টিয়ার রুমে। শহীদুর রহমান মায়াকে পেছন থেকে বেশ কয়েকবার ডাকলেন, কিন্তু মায়া শুনল না। শহীদুর রহমান বুঝলেন মায়া নিজের পরিবারকে না জানিয়ে এখানে এসেছে। তিনি দ্রুত টিভিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে ফোন তুললেন। এর এর মাঝে ফাতিমা বেগম স্বামীর জন্য প্লেটে করে রুটি আর সবজি নিয়ে আসলেন। শহীদুর রহমানকে অস্থির ভঙ্গিতে টিভি থেকে নাম্বার তুলতে দেখে তিনি সেদিকে তাকাতে উনার চোখে পড়ল মায়ের ছবি। ফাতেমা বেগম হাতের প্লেট সোফার টেবিলে রাখতে রাখতে অবাক গলায় বললেন, এটা আমাদের মায়া না? ওকে টিভিতে দেখাচ্ছে কেন? শহীদুর রহমান অস্থির গলায় উত্তর দিয়ে বললেন, মায়া ওর পরিবারকে না জানিয়ে আমাদের বাড়িতে এসেছে খুব সম্ভবত। সেজন্য ওর পরিবার নিখোঁজ বার্তা টিভিতে দেখাচ্ছে। আমি টিভিতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওর পরিবারকে জানিয়ে দিচ্ছি যে মায়া আমাদের বাড়িতে আছে। নিশ্চয়ই শফিক ভাই আমার জন্য অনেক টেনশনে আছেন। আজকালকার বাচ্চারা কি বোঝে আল্লাহ জানেন। বাবা মায়ের কথা চিন্তা না করে একা বাসা থেকে বেরিয়ে যায়। মায়া নিশ্চয়ই বাবা মায়ের সঙ্গে রাগ করে হোস্টেল থেকে বেরিয়ে এখানে এসেছে। আল্লাহ, কি বলো! মায়া তো আমাকে এইসব বিষয়ে কিছু বলেনি। টিয়া তো আমাকেও বলেনি। ও নাকি মায়ের বাবা মায়ের থেকে পারমিশন নিয়ে এখানে এসেছে বেড়াতে। তোমার মেয়ে যত নষ্টের মূল। এখন পুলিশ আসলে তোমার মেয়েকে না, আমাকে ধরে নিয়ে যাবে দেখিও। স্বামীর কথায় আতঙ্কিত হলেন ফাতিমা বেগম রাগে তেড়ে ফুঁড়ে গেলেন টিয়াকে ইচ্ছামতো ধোলাই করতে। কিন্তু দরজা ভেতর থেকে লক করে থাকায় ফাতিমা বেগম চিল্লাচিল্লি করে দরজা ধাক্কাধাক্কিও লাভ হলো না। টিয়া বা মায়া দুজনেই কেউ ভয়ে দরজা খুলল না। শহীদুর রহমান ফাতেমা বেগমকে থামিয়ে বললেন, ফাতেমা, তুমি আপাতত ওদের সাথে চিল্লাচিল্লি করিও না। ওরা ভয় পাচ্ছে। আমি মায়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ওদের এখানে নিয়ে আসছি। তুমি ভেতর থেকে দরজা লাগিয়ে দাও, যেন ওরা কোথাও বেরোতে না পারে। শহীদুর রহমান টিভি থেকে নেওয়া নাম্বারে যোগাযোগ করতে করতে ঘর থেকে বেরোতে ফাতেমা বেগম ভেতর থেকে ফ্ল্যাটের দরজা আটকে দিলেন। মাথায় হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে সোফায় বসে রইলেন অনেকক্ষণ। ফাতেমা বেগমের অর্ধেক রান্না সেইভাবেই রইল। অতিরিক্ত টেনশন, আর কিছুই রান্না হলো না। প্রায় 40 কি 50 মিনিট পর পুনরায় ফ্ল্যাটের দরজায় উচ্চস্বরে কয়েকটা হাতের একত্রিত থাপ্পড় পড়ল। ফাতেমা বেগম সোফা থেকে ধরফরিয়ে দৌড়ে গেলেন দরজার দিকে। প্রথমে দরজা খুলতে ভয় পাচ্ছিলেন। দরজার বাইরে অনেকগুলো মানুষের কলরব আর হইচই শোনা যাচ্ছিল। ফাতেমা বেগম ভয়ে জড়সড় হয়ে কাঁপতে লাগলেন। মায়ের নিখোঁজ হওয়ার ব্যাপারটিকে ঘিরে পুলিশ তাদের বাড়িতে হামলা করছে কিনা সেই ভয় পাচ্ছেন। শহীদুর রহমান নিচে গিয়েছিলেন মায়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে। নিশ্চয়ই তাকেও পুলিশ ধরে নিয়ে গেছে। এখন ওনাদের জন্য পুলিশ আবার এসেছে। যেহেতু মায়া তাদের ফ্ল্যাটে আছে, তার মানে তারাই আসল আসামি। ভাইয়ের তো ফাতিমা বেগম দরজা খুলছে না। তখন দরজার উপরে থাপ্পড় আরো জোরালো হলো। বাহির থেকে অনেকগুলো মানুষ হইচই করে ডাকছে আর বলছে, এই, ভেতরে কে আছেন? দরজা খুলুন, নয়তো আমরা দরজা ভেঙে ফেলবো। দরজা খুলুন। ফাতিমা বেগম আতঙ্কিত ভঙ্গিতে খানিকটা সাহস জুগিয়ে বললেন, কারা আপনারা? কাকে চান এখানে? তক্ষুনি শোনা গেল শহীদুর রহমানের কণ্ঠস্বর। তিনি বললেন, ফাতেমা, দরজা খোলো। আমার সাথে মায়ের পরিবারের লোক এসেছে। স্বামীর গলা পেয়ে ফাতেমা বেগম চট করে দরজা খুলে দিতেই এক ঠেলায় প্রায় 30-40 জন লোক একত্রে ঘরে ঢুকে গেল। 10-12 জন পুলিশের সঙ্গে নিহাল খান, আরাফ খান, রাদিফ, আরিফ, শফিকুল ইসলাম, জামাল ইসলাম, আসিফ, সকলে এসেছে হৃদের সঙ্গে। হৃদের ছেলেপেলে বিল্ডিংয়ের নিচে ভিড় জমিয়ে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে। আর কিছু ছেলেপেলে হৃদের সঙ্গে শহীদুল রহমানের ফ্ল্যাটে এসেছে। খবর পেয়ে সুফিয়া খানও ছুটে এসেছেন। বিল্ডিংয়ে লিফট না থাকায় তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। শহীদুর রহমান টিয়ার ঘর দেখালেন। বললেন, মায়া ওই ঘরে আছে। রাদিফ, আরিফ, শফিকুল ইসলাম, নিহাল খান সকলেই পালাক্রমে ডাকলো মায়াকে দরজা খুলতে। পরিচিত মানুষদের গলা পেয়ে মায়া ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। মায়ের মতো অস্থির উত্তেজিত দিশেহারা টিয়াও। বান্ধবীর উপকার করতে গিয়ে যে এভাবে বিপদে পড়ে যাবে সেটা টিয়া নিজেও ভাবেনি। এবার দরজা ভাঙার উপক্রম হলো।
যখন মায়া বাটিয়া কারো ডাকে দরজা খুলছিল না, তখন হৃদের ছেলেপেলে দরজা ভাঙতে চাইল। দরজার বিকট শব্দে দেওয়াল কেঁপে কেঁপে উঠছিল। তখন আতঙ্কিত মায়া দৌড়ে গিয়ে দরজা খুলে দিতেই মায়ের নিঃশ্বাস আটকে এলো। কেউ একজন মায়ের গলা চেপে ঠেলে পিছিয়ে নিয়ে যেতে লাগলো। মায়ের পিঠ দেওয়ালে ঠেকে যেতে মায়া আতঙ্কিত ভঙ্গিতে গলায় হৃদের হাতটা ধরে অনবরত কাশতে লাগলো। আকস্মিক আক্রমণে সকলে হতবিহ্বল। কেউ বুঝে ওঠার আগে হৃদ মায়ের গলা চেপে হিংস্র গর্জনে বলল, পালাইলি কেন? আমার তোর মানুষ বলে মনে হয় না, বেয়াদবের বাচ্চা! আমি খুঁজে পেলে তোকে কি করব সেই চিন্তা মাথায় আসে নাই? বউ বলে ছাড় পেয়ে যাবি? কলিজা নড়ে না ভয়ে? মরার পাখা গজেছে? আসিফ, আরিফ, রাদীপ, শফিকুল ইসলাম, জামাল ইসলাম, নিহাল খান, আরাফ খান সকলে এগিয়ে আসলে আকস্মিক আক্রমণে হৃদকে থামাতে। মায়া কাশতে কাশতে ছটফট করে চোখ উল্টে দিচ্ছে, নিঃশ্বাস আটকে। সকলে একত্রে হৃদকে ঝাপটে টেনে ধরেছে পিছিয়ে যেতে। শরীর ছেড়ে ঢলে পড়তে নিলে সুফিয়া খান দৌড়ে এসে মায়াকে আঁকড়ে ধরেন, পড়া থেকে বাঁচিয়ে। তিনি ঘরে ঢুকতে হৃদের গর্জন আর চিৎকার চেঁচামেচি শুনে এদিকটাই দৌড়ে আসেন। কাল থেকে মায়ের খোঁজে হৃদ দিশেহারা। খাওয়া দাওয়া ঘুম সবকিছু হারাম করে মায়াকে পাগলের মতো খুঁজে চলেছে। হৃদের সুগারের সমস্যা হয় না খেয়ে থাকলে। তাছাড়া হৃদের মাথায় অ্যাক্সিডেন্টের ফলে আজও হৃদকে রেগুলার মেডিসিন নিতে হয় তার জন্য। কিন্তু মায়ের টেনশনে সবকিছু হলে হৃদ শুধু মায়ের খোঁজে দিশেহারা ছিল। মায়াকে খুঁজে পেলে হৃদ কি করবে সেই চিন্তায় সুফিয়া খানের মাথাতেও ছিল। মায়া অন্যায় করেছে, তিনি মানছেন। মায়ের কাউকে কিছু না বলে এভাবে হঠাৎ পালিয়ে যাওয়াটা উচিত হয়নি। কিন্তু তাই বলে হৃদ মায়াকে এইভাবে আঘাত করবে সেটাও ঠিক নয়। সুফিয়া খান মায়াকে জাপটে জড়িয়ে ধরলেন। মায়া সুফিয়া খানের উপর শরীরের ভার ছেড়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল। রাদীপ হৃদকে জাপটে জড়িয়ে উত্তেজিত ভঙ্গিতে বলল, ভাই, প্লিজ থামো, শান্ত হও, ভাবি ভয় পাচ্ছে। হৃদকে জড়িয়ে ধরে আছে সকলে। শফিকুল ইসলাম আর জামাল সাহেব হৃদকে ছাড়িয়ে দিয়েছেন ততক্ষণে। মায়াকে হৃদ ভালোবেসে বিয়ে করেও এভাবে আঘাত করতে পারে সেটা তাদের ধারণাতেও ছিল না। শফিকুল ইসলাম আর জামাল সাহেব তো মায়ের নিখোঁজের সংবাদ পেয়ে সবকিছু ভুলে ঢাকায় ছুটে এসেছেন। হৃদের বাসায়ও থাকছেন। মায়া এই বাড়িতে আছে এই সংবাদটা পেয়ে ওনারা সবাই সাথে সাথে ছুটে এসেছেন মায়াকে দেখতে। কিন্তু মায়াকে দেখার আগে হৃদের আক্রমণ, ওনাদের মনে হলো মায়া হৃদের কাছে ভালো নেই। সুফিয়া খান হৃদের তোলপাড় দেখে রাগান্বিত ভঙ্গিতে বললেন, হৃদ, শান্ত হও, মেয়েটাকে আঘাত করছো কেন? হৃদ হুঙ্কার ছেড়ে সবার থেকে নিজেকে ছাড়াতে চেয়ে গর্জে উঠে বলল, ছাড় আমারে! বেয়াদবের বাচ্চার কত বড় কলিজা হয়েছে, আজ আমিও মেপে দেখব। আমার অবাধ্য হয়? আমার? ওর সাহসের দাঁত আজ আমি ভাঙবো। ওর কোন বাপ আজ ওকে বাঁচায় সেটা আমি দেখব। হৃদ! ধমকে উঠলেন সুফিয়া খান। এর মাঝে মায়া হৃদকে পাল্টা উত্তর দিতে দিতে বড় নিঃশ্বাস ফেলে বলল, অসভ্য লোক! বেশ করেছি পালিয়েছি, আরো পালাবো। আমাকে খালি মারেন, আমি যাব না আপনার বাড়িতে, করব না আপনাকে বিয়ে, খাবো না আপনার ভাত। যান আপনি। মায়ের পাল্টা জবাবে হৃদের রাগে ঘি পড়ল যেন। হৃদ হিংস্রিত গর্জে উঠে সবাইকে নিয়ে মায়ের দিকে তেড়ে ফুঁড়ে যেতে চাইল। মায়া ভয়ে সুফিয়া খানের পিছনে আশ্রয় নিল। হৃদ দাঁতে দাঁত পিষে গর্জে উঠে বলল, তোর সাথে সংসারে মায়েরে বাপ! তোর মতো বেঈমান নারীর জন্য হৃদ খানের দরজা চিরতরে বন্ধ। তুই তোর বাপের বাড়ি চলে যাবি। আমার সাথে তোর সব সম্পর্ক ইতি। যেই নারী স্বামীর মন বোঝে না, সেই হৃদ খানের যোগ্য নয়। ছাড় আমারে! হৃদ শরীর ঝাঁকিয়ে সবাইকে ছাড়িয়ে নিল। যে হিংস্রতা নিয়ে ঘরে ঢুকেছিল সেই একই তেজে বেরিয়ে গেল। হৃদের পিছন পিছন আসিফও দৌড়ে গেল। বাকিরা সকলে হতভম্ব ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে কি যেন কি থেকে কি হলো কিছুই বুঝলো না কেউ। সুফিয়া খান কপাল কুঁচকে হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। বইয়ের প্রতি কত দিশেহারা পাগল হয়ে এখানে ছুটে এসেছিল হৃদ, সেটা মায়া কেন উপস্থিত কেউই বুঝতে পারেনি। হৃদ ভালোবাসা প্রকাশ করতে পারে না বলে রাগ দেখায়। হৃদের ভালোবাসার প্রকাশ পায় রাগের মাঝে। রাগান্বিত হৃদের সাথে তর্ক করলে তখন হৃদ আরো রেগে যায়। এটা মায়া জানা সত্ত্বেও কেন তর্ক করলো? কারণ কি? সুফিয়া খান পেছনে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মায়ের দিকে। মায়া সুফিয়া খানের তীক্ষ্ণ দৃষ্টি বুঝে নত মস্তক হলো। সুফিয়া খান সকলকে বেরিয়ে যেতে বলে তিনি মায়াকে প্রশ্ন করে বললেন, তোমার হয়ে আমরা কথা বলছিলাম, তাহলে তুমি কেন হৃদের সঙ্গে তর্ক করলে? হৃদ তর্ক পছন্দ করে না, সেটা জানো না? নতমস্তকে মায়া মিনমিনিয়ে উত্তর দিল, জানি। তাহলে তর্ক করলে কেন?
আমি তর্ক না করলে উনি এখান থেকে যেতেন না। বরং আব্বা চাচাদের সামনে আরো হাইপার হয়ে যেতেন। যেটা নিয়ে পরে আরো ঝামেলা হতো। এমনিতেই ২ পরিবারের ঝামেলা কমছে না। উনি আমার পরিবারের সাথে সম্পর্ক ঠিক করতে চাচ্ছেন না। এখন আবার উনার বাজে ব্যবহারে আব্বা চাচার মন ক্ষুব্ধ হতো। উনারা ভাবতো আমি ভুল ডিসিশন নিয়েছি আপনার ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বাছাই করে। মায়ের কথার মানে চতুর সুফিয়া খান চট করে বুঝে গেলেন। তিনি মায়াকে ফের প্রশ্ন করে বলল, এখন যে তর্ক করলে এখন সম্পর্ক ঠিক থাকবে মনে করছো? রিত তোমাকে মানবে? মায়া দৃঢ়তায় উত্তর দিয়ে বলল, মানবে। আমি আপনার ছেলের রাগ পরে ভাঙাবো। আপনি আমাদের বিয়েটা ভাঙতে দেবেন না আম্মু। আমি আজ আশুগঞ্জে চলে গেলেও আপনি বিয়ের ডেটটা ঠিক রাখবেন। নয়তো পরে আপনার ছেলে আবার বেঁকে বসবে। এখন বেঁকে বসবে না? রিদ মানবে এই বিয়েটা? মানবে। আর যদি না মানে তাহলে আমি চলে আসব। তারপরও আপনি বিয়ের ডেটটা ঠিক রাখবেন আম্মু। নয়তো পরে ২ পরিবারের মাঝে সম্পর্কটা আরো নষ্ট হয়ে যাবে যদি বিয়েটা ভেঙে যায়। মায়ের কথায় সুফিয়া খানের কপালে ভাঁজ শীতল হলো। তিনি মায়ের ওপর অসন্তুষ্টি প্রকাশ করে গম্ভীর গলায় আবারও বললেন, সবকিছুতে ছেলেমানুষি করতে নেই মায়া। আমার ছেলে মুখ ফুটে সবকিছু প্রকাশ করতে পারে না বলে তার মানে এই না যে আমার ছেলের কষ্ট হয় না। কাল থেকে রিত খাওয়া-দাওয়া, ঘুম হারাম করে তোমায় খুঁজেছে দিশেহারা হয়ে। পাগল, পাগল হয়ে পুরো ঢাকা শহরে তল্লাশি করেছে। তোমার বান্ধবী রাফার শ্বশুরবাড়িতেও পুলিশ ফোর্স পাঠিয়েছে। নাদিম গোটা একদিন জেলে ছিল। তোমার খোঁজ পাওয়ার পর নাদিমকে আজ সকালে ছাড়া হয়। তোমার ছেলেমানুষির জন্য অনেকগুলো মানুষ ভুক্তভোগী। সরি আম্মু। সবসময় সরিতে কাজ হয় না। আমাদের বুঝে শুনে কাজ করা উচিত। বুঝছো? তোমাদেরকেও বুঝে শুনে কাজ করা উচিত। বরের সাথে রাগ কইরা আবার পালাই যায়ও না। তোমাদেরকে সাজেশন দিচ্ছি, বুঝছো? যাই হোক, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো বেশি, বেশি করে। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।